আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম সাইদুল টকসে। আজকের ভিডিওতে আমি কথা বলব মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে। দেখেন শোনা যাচ্ছে মেহেদী হাসান মিরাজ সম্ভবত আর বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসেবে আর থাকবে না। তার পরিবর্তে হয়তোবা নতুন কোনো ক্যাপ্টেনকে আপনারা খুব সুন দেখবেন এবং তারা কে এই ব্যাপারে আমি একটু পরেই আলোচনা করব। বাট এর আগে মেহেদী হাসান মিরাজকে কেন ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার প্রিপারেশন নেওয়া হচ্ছে সেটার ব্যাপারে একটু কথা বলি। দেখেন মেহেদী হাসান মিরাজ যদি আপনি ওর কারেন্ট পারফরম্যান্স যদি বিবেচনা করেন তাহলে কিন্তু তার আসলে ক্যাপ্টেন হিসেবে বাদ হওয়ার যে বিষয়টা অনেক আগেই চলে আসছিল। আপনি যদি ওনার রিসেন্ট পারফরম্যান্স দেখেন জিম্বাবুয়ে সিরিজে, সেখানে কিন্তু হরেবল একটা অবস্থা, হ্যাঁ? এর পাশাপাশি যদি আপনি তার ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দেখেন, বাংলাদেশে যখন খেলা হয়েছিল ওডিআই সিরিজ এবং টেস্ট সিরিজ যেখানে বাংলাদেশ জিতছিল, সেখানে কিন্তু তার পারফরম্যান্স বেশি একটা ভালো ছিল না এবং তার যে ব্যাটিং বলেন, তার যে বোলিং বলেন, সব দিক থেকে কিন্তু তার যে পারফরম্যান্স যেটা ম্যানেজমেন্ট চাচ্ছিল সেটা সে আ ইউ নো পুরাপুরি ওরকম দিতে পারতেছিল না সো ফার। আপনি যদি তার ব্যাটিং এভারেজ দেখেন লাস্ট ১০ টা ম্যাচে সেখানে কিন্তু বেশি একটা ভালো অবস্থান নাই তার। সম্ভবত ২০ এর নিচে ১৭ বা ১৬, ১৭, ১৮ এরকমই কাছাকাছি তার ব্যাটিং অর্ডার এবং বোলিংয়ের দিক থেকে কিন্তু বেশি একটা আহামরি তার আ ওরকম পারফরম্যান্স নাই। এবং যদি আপনি যদি তার ক্যাপ্টেন্সি যদি দেখে থাকেন, কিছু আপনার ক্রুশাল মোমেন্টে সে কিন্তু ওরকম আ থাকে না যে একটু ডিফেন্সিভ টাইপ মেন্টালিটি নিয়েই সে আসলে বেশি ক্যাপ্টেন্সি করে। ওরকম অফেন্সিভ ক্যাপ্টেন্সি তার মধ্যে দেখা যায় না সাধারণত। সো ওইসব বিবেচনায় কিন্তু আসলেই তার ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়া উচিত এবং পাশাপাশি যদি আপনি একটা জিনিস আ যদি খেয়াল করে দেখেন, অনেকে হয়তোবা বলতে পারেন যে, "ভাই সে তো অ্যাজ এ ক্যাপ্টেন যখন খেলছে সে কিন্তু অনেক ম্যাচ থাকে না? বাংলাদেশ কিন্তু ওডিআই অনেকগুলা সিরিজ জিতছে।" তো ভাই আমিও এগ্রি করব আপনার সাথে। কিন্তু কথাটা হলো সে কোথায় খেলছে? সে কিন্তু খেলছে ভাই মিরপুরে। আর মিরপুরে ভাই যে টিমই আসুক না কেন বাংলাদেশ কিন্তু ভাই গডলাইক হয়ে যায়। সো ওইসব বিবেচনা করে কিন্তু লাভ নাই। হ্যাঁ? কিন্তু হ্যাঁ, আপনি যদি তার ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দেখেন সেক্ষেত্রে কিন্তু তার ভাই ক্যাপ্টেন হিসেবে থাকা আসলে উচিতও না। আর এমন না যে সে পারফরম্যান্স খারাপ কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব আহামরি কিছু থাকে না? ডিসিশন মেক করে পুরা গেম চেঞ্জ করে দিয়েছে ব্যাপারটা কিন্তু তেমনও না। তারা কিন্তু আসলে ওই যে ডিফেন্সিভ মেন্টালিটি যে ক্যাপ্টেন্সিটা এটা কিন্তু সবসময় আসলে ভিজিবল। থাকে না? ওরকম কিন্তু এক্সট্রা অর্ডিনারি আপনি ওনার থেকে কিছু একটা এখন পর্যন্ত আমরা দেখিও নাই আর সামনে হয়তো পাবো না কিনা আমি আসলে জানি না। আর এটাও বলা হচ্ছে যে তাকে হয়তোবা টিম থেকেও আসলে আ মানে বাদ দেওয়ার সম্ভবত আর নাও থাকতে পারে। কজ অবভিয়াসলি আপনি যদি পারফরম্যান্স দেখেন সেক্ষেত্রে কিন্তু মেহেদী হাসান মিরাজের কিন্তু ওরকম অলরাউন্ড পারফরম্যান্সটা নাই। কজ ম্যানেজমেন্ট যখন আপনাকে পিক করেছে অ্যাজ এ অলরাউন্ডার, সো ওই অলরাউন্ডারের যে আপনার যে আপনার যে ইমপ্যাক্ট গুলা সেগুলো কিন্তু আপনার থেকে এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট পাচ্ছে না। আগে কিন্তু খুব ভালো ওরকম ফিডব্যাক বা ওরকম যে ইমপ্যাক্ট যেগুলো ছিল এগুলো কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু প্রোভাইড করতো। বা রিসেন্ট টাইমে তার পারফরম্যান্স বেশি একটা টপ টু দা মানে আপ টু দ্য মার্ক না। আপনি যদি কম্পেয়ার করেন সাকিবুল হাসানের সাথে, সাকিব যখন খেলতো তখন কিন্তু দেখতেন যে অ্যাজ অ্যান অলরাউন্ডার সে কিন্তু বোলিং বলেন, ব্যাটিং বলেন সব দিক থেকে কিন্তু তার সেই ইমপ্যাক্টটা ক্রিয়েট করতো। আবার যখন দেখতেন যদি বোলিং খারাপ হয় ব্যাটিং দিয়ে পোষায় দিত, ব্যাটিং খারাপ হলে বোলিং দিয়ে পোষায় দিত। কিন্তু মেহেদী হাসান মিরাজের থেকে কিন্তু টিম ম্যানেজমেন্ট ওই জিনিসগুলা পাচ্ছে না। সো এইসব বিবেচনায় আসলে তার ক্যাপ্টেন্সি ছাড়াটাই আর আমার জন্য মনে হয় যে বেটার হবে। এখন কথা বলব যে আসলে তার পরিবর্তে কাকে ক্যাপ্টেন্স হিসেবে দেওয়া উচিত। দেখেন আমার পার্সোনালি যদি কেউ জিজ্ঞেস করেন আমি কিন্তু বলব ২ জনের নাম আসলে বিবেচনা করা হচ্ছে সো ফার। একজন হলো আ লিটন দাস আরেকজন সম্ভবত আপনার শান্ত। কিন্তু আমি পার্সোনালি চুজ করব শান্তকে। কারণ কি আমি আপনাকে একটু বলি। দেখেন লিটন কিন্তু টি-20 টিমের কিন্তু ক্যাপ্টেন। আর ওখানে কিন্তু সে আসলে মানে মানে কি বলবো? মানে সেই ক্যাপ্টেন্সি করতেছে। তো ওইখান থেকে তাকে যদি আপনি শিফট করে ওডিআইতে দেন এবং ওইখানে কিন্তু যখন সে ওডিআইতে আসবে তখন কিন্তু এক মেন্টালিটির ক্যাপ্টেন্সি করবে। আর যখন সে আবার টি-20 তে যাবে তখন কিন্তু আরেক মেন্টালিটি। সো এই যে শিফটিংটা এখানে কিন্তু তার ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে। তখন আমার একটাই ভয় যদি আপনি দেনও ওডিআইতে তার ক্যাপ্টেন্সি যদি সে টি-20 তে যায় এবং ওরকম মেন্টালিটি যদি চেঞ্জেস চলে আসে তখন কিন্তু ভাই টি-20 তেও এই যে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করবে। সো বেটার হয় লিটন দাসকে আপনি টি-20 তে রাখেন। নাজমুল হোসেন শান্তকে আপনি আসলে আ এই ওডিআই এবং টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করতে পারেন। বিকজ তার যে রিসেন্ট পারফরম্যান্স বলেন, তার যে ক্যাপ্টেন্সি টেস্টে তো সে অলরেডি ক্যাপ্টেন আছেই। তো তার যে ওই যে ক্যাপ্টেন্সির যে মাইন্ডটা সেগুলো কিন্তু বেশ ভালো। তাই না?
সো ওইসব দিক থেকে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে নাজমুল হোসেন শান্তই কিন্তু আসলে বাংলাদেশ ওডিআই টিমের ক্যাপ্টেন হিসেবে যোগ্য। সো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা? অ্যান্ড আপনাদের কাছে কি মনে হয় কে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হলে আমাদের টিমের জন্যই বেটার হবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।